আরমান বলছে, ঠিক আছে আন্টি, আপনি যান, আপনারা গিয়ে শুয়ে পড়ুন। এমনিতেই আমাদের জন্য অনেকটা কষ্ট পেতে হচ্ছে আপনাদের। আরে না বাবা, এতে কষ্টের কি আছে? একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের উপকার করতে না পারি, তাহলে আর মানুষ হলাম কেন? চিন্তা করো না বাবা, তোমার বউ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আমরা পাশের ঘরে আছি, কোনো দরকার হলে অবশ্যই ডাকবে। এ বলে মহিলাটি ঘরের দরজাটা টেনে দিয়ে চলে গেল। আর আরমান হারিকেনের আলোয় মায়ার কপালে পানি পট্টি দিতে থাকলো। আরমান মনে মনে ভাবে, কি আছে এই মেয়ের মুখে যে শুধু তাকিয়ে থাকতে মন চায়, কেন চোখ ফেরাতে ইচ্ছে করে না? আচ্ছা, এই মায়াই যদি মাইশা হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? না না, ও এসব কী ভাবছে? মায়া কেন মাইশা হতে যাবে? ও কি এ মায়ার প্রতি দুর্বল হয়ে পড়ছে? না না, ওকে কিছুতেই এই মেয়ের প্রতি দুর্বল হলে চলবে না, কিছুতেই না। ও তো শুধু ওর পিচ্ছি মায়াবতীকে ভালোবাসে। হ্যাঁ, মায়াবতীই তো, ওর পিচ্ছি মায়াবতী, যার আবছা মুখ এখনও সে ভুলতে পারেনি। সে মায়াভরা দুই চোখ এখনও ভুলতে পারেনি আরমান। সেই পিচ্ছি মায়াবতীর চোখের কথা মনে করতেই আরও দুটি চোখ বেশি উঠল আরমানের মনের ক্যানভাসে। আর তাতেই চমকে উঠল, হ্যাঁ, এই দুই চোখে তো অনেক মিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ও তো এতদিন খেয়াল করেনি, মায়ার ওই পিচ্ছি মায়াবতীর চোখে তো অনেক মিল। আর মুখের গঠনটাও। না না, এটা কিভাবে সম্ভব? না, ওর স্পষ্ট মনে আছে নেম প্লেটে মাইশা তালুকদার নাম ছিল। আর এর নাম তো মায়া। 1 মিনিট, তালুকদার? হ্যাঁ, তালুকদার। মায়া আর মাইশা নামের শেষে একই পদবী। না না, ওকে খোঁজ লাগাতে হবে, জানতে হবে মায়ার ব্যাপারে। হ্যাঁ, ওকে খোঁজ লাগাতে মায়ার ব্যাপারে। যেভাবে হোক ও ওর পিচ্ছি মায়াবতীকে খুঁজে বের করবেই। আরমানের খুব করে মন চাইছে যেন মায়াই ওর পিচ্ছি মায়াবতী হয়। ওর অবুঝ মন ধরেই নিল মায়াই হলো ওর পিচ্ছি মায়াবতী। কিন্তু উপরওয়ালার লীলা খেলা কেই বা জানে। আমরা কি আর যেমনটা ভাবি তেমনটা কি আর সবসময় হয়? হয় না। আর এটাই হচ্ছে বাস্তব। এরই মধ্যে মায়ার জ্ঞান ফিরেছে, কিন্তু এখনও জ্বরের ঘোরে আছে। জ্বরের ঘোরে পাপা পাপা বলে ডাকছে মেয়েটা। আর মায়ার এই ডাকে আরমান নিজের ভাবনার সাগর থেকে বেরিয়ে এলো। মায়া, এই মায়া, শুনতে পাচ্ছ আমার কথা? কিন্তু না, মায়ার কোনো হুঁশ নেই। আরমান মায়ের কপালে হাত দিয়ে দেখলো এখনও অনেক জ্বর আছে। মায়ার গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো নড়ছে। হয়তো এখনও কিছু বলছে মেয়েটা। আরমান মাথাটা একটু নিচু করে তার কানটা নিয়ে গেল মায়ার মুখের কাছে। কি বলছে মেয়েটা তা শোনার জন্য। মায়া অস্পষ্ট স্বরে কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করছে, পাপা, ক্ষুধা লেগেছে তো, খাইয়ে দাও না পাপা। ওই মহিলাটি খাবারের থালা এবং ওষুধটি একটি টুলের উপর রেখে গেছিল। আরমান মায়ের বলা অস্পষ্ট স্বরের কথাটা শুনে উঠে গিয়ে সেই টুল থেকে এসে চৌকির পাশে রাখল। তারপর মায়াকে ধরে তুলে পিঠের কাছে একটা বালিশ রেখে বসানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মায়া অতিরিক্ত দুর্বল থাকায় হেলে পড়ে যাচ্ছে। তাই আরমান নিজে ওর পাশে দেওয়ালে হেলান দিয়ে বসলো। তার উপর মায়াকে নিজের বুকের কাছে হেলান দিয়ে বসিয়ে নিল। এরপর হাত বাড়িয়ে খাবারের থালাটা নিয়ে রুটি থেকে ছোট টুকরো ছিঁড়ে তা তরকারিতে ডুবিয়ে মায়ার মুখে তুলে দিল। মায়াও জ্বরের ঘরে থেকে খাবারটা মুখে নিল। এভাবে আরমান একটা রুটির অর্ধেকটা খাইয়ে দিল মায়াকে। এরপর মায়া আর খেতে চাইল না, তাই আরমান প্যারাসিটামল ট্যাবলেটটা খাইয়ে দিল মায়াকে। এরপর মায়া কিছুটা পিছিয়ে গিয়ে আরমানের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে আরাম করে শুয়ে পড়ল। বেচারি মায়া বুঝতেও পারল না যে ও যাকে জড়িয়ে ধরে ঘুমের দিশে তলিয়ে যাচ্ছে সে ওর পাপা নয়, তার এক্স হাজব্যান্ড আরমান। এদিকে আরমান মায়ের এই কাজে পুরোই যেন স্ট্যাচু হয়ে গেল। ওর মনে হচ্ছে যেন থমকে গেছে চারপাশ। হার্টবিট এতটাই বেড়ে গেল যে ও নিজেই শুনতে পাচ্ছে। ঘরটা নিস্তব্ধ। ঘরটিতে থাকা ছোট্ট জানালা দিয়ে ঢুকে জড়ো হাওয়া শরীর জোরে শিরশিরে অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। আবার মায়ার শরীরের উত্তাপ নিজের গায়েও কিছুটা অনুভব করতে পারছে আরমান। পুরো ঘর ডুবে আছে নরম সোনালি হারিকেনের আলোয়। সেই আলোতে মায়ার মুখটা যেন আরও বেশি নির্মল কোমল মনে হচ্ছে। চোখে এক অপার মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে আরমান মায়ার দিকে। মায়ের ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আরমানের বুকে ছড়িয়ে আছে। আরমান হাত দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় মায়ার চুলের দিকে। আলগোছে সেই চুলগুলো উঠিয়ে দেয় ঠিক যেন গাছতলার ভেজা ভুরের ফুল কুড়িয়ে নিচ্ছে খুব সাবধানে, যাতে একটাও ফুল নষ্ট না হয়। সকালবেলা মায়া নিজেকে একটা শক্তপোক্ত বাঁধনে আবিষ্কার করল।
মনে হচ্ছে যেন ওর দম বন্ধ হয়ে আসছে। না, আর থাকতে পারলো না মায়া। চোখ খুলে ফেলল ও, আর নিজেকে কারো বুকে আবিষ্কার করলো। অনেক কষ্টে নড়ে চড়ে মুখ তুলে গুম গুম চোখে তাকালো কার বুকে আছে দেখার জন্য। আর তাকাতেই আরমানের মুখ দেখতে পেল। মায়া তখনও ঘুম ছাড়েনি, তখনও ঘুমের ঘোরে আছে ও। আরমানের মুখটা ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। মায়া ওর হাতটা বাড়িয়ে আরমানের খোসা খোসা চাপ দাড়িতে হাত বুলিয়ে দিল, কিন্তু নিজেও জানে না কি করছে। এদিকে মায়ার নড়াচড়া, তার গালে করা স্পর্শে ঘুম ভেঙে গেল আরমানের। চোখ মেলে তাকালো ও, আর চোখ মেলে তাকাতেই মায়ার পোলা পোলা মুখে দৃষ্টি আটকে গেল ওর। গালগুলো ফুলে আছে, সাথে চোখগুলো। ভীষণ মায়াবী লাগছে মায়াকে দেখতে। কালকে রাতেও মায়ার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তার খেয়াল নেই। এদিকে আরমানকে চোখ মেলে তাকাতে দেখে মায়া যেন নিজের হুঁশ ফিরে পেল। এক ঝটকায় নিজেকে আরমানের হাতের বন্ধন থেকে মুক্ত করলো। সিটকে দূরে সরে বসলো। তারপর অবাক গলায় বলল, এ কি আপনি? আর এইভাবে আমরা দুজন আবার কিছু করেছেন আমার সাথে, তাই তো? মায়া কিছুটা জোর গলাতেই কথাটা বলল। তাই আরমান তাড়াতাড়ি ওর কাছে গিয়ে এক হাত ওর মুখ আর এক হাত দিয়ে ওর হাত দুটো চেপে ধরল। তারপর চাপা অথচ গম্ভীর গলায় বলল, একদম চিল্লাবে না, চুপ থাকো। আর আগে নিজের শরীরের দিকে তাকিয়ে নিজেকে ঠিক করো, তারপর আমি বলছি। আরমান কথাটা মায়া চোখের দিকে তাকিয়ে বলে চোখ বন্ধ করে নিল। আর এদিকে আরমানের বলা কথাটা শুনে মায়া নিজের দিকে তাকালো। আর তাকাতেই ও চমকে উঠল। এরপর মুখ দিয়ে জোরে জোরে শব্দ আর হাত নাড়াচাড়া করতে লাগলো। মায়া চমকানোর কারণ, পেটিকোটে শাড়ি গোজা থাকলেও ওর বুকে শাড়ির আঁচল নেই, শুধু ব্লাউজ পরা। তাই মায়া নিজের গায়ে শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। কিন্তু মায়া একটা মেয়ে হয়ে কি আর এই একটা জিম করার সুস্বাস্থ্যবান পুরুষের সাথে পারে? আর এদিকে বোকা আরমান মায়াকে শাড়ি ঠিক করতে বললেও নিজেই ওর হাত চেপে ধরে আছে। মায়া মুখ দিয়ে জোরে জোরে শব্দ করায় আরমান নিজের চোখ খুলে মায়ের দিকে তাকালো। তারপর বলল, কি হয়েছে? মায়া চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করছে তার হাত ছাড়ানোর জন্য। আরমান তা বুঝতে পেরে বলল, ও সরি। এ বলে ও মায়ের হাত ছেড়ে দিল। আর মায়া নিজের হাত ছাড়া পেতে শাড়ির আঁচলটা তাড়াহুড়ো করে নিজের বুকে জড়িয়ে নিল। তারপর নিজের হাত দিয়ে আরমানের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আরমান এটা দেখে আবারও মায়া দু হাত নিজের এক হাত দিয়ে চেপে ধরল। মায়া তখনও মুখ দিয়ে শব্দ করছে। আরমান কিছুটা নরম গলায় বলল, প্লিজ মায়া, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার মুখ থেকে হাত সরাচ্ছি, কিন্তু প্লিজ চিল্লাবে না। দেখো, আমরা এখন অন্যের বাড়িতে আছি। দেখো, চারদিকে তাকিয়ে দেখো। মায়া তাকিয়ে দেখলো, হ্যাঁ সত্যি, সে এক অচেনা জায়গায় আছে, ছোট একটা মাটির ঘর। মায়ার ভীষণ অবাক হলো, একেবারে শান্ত হয়ে গেল ও। আরমান মায়াকে শান্ত হতে দেখে ধীরে ধীরে ওর হাত এবং মুখ ছেড়ে দিল। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে। ও অবাক গলাতে বলল, আমরা এখানে কিভাবে এলাম? কাল রাতে তো গাড়িতে ছিলাম আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, কাল খুব জোরে বজ্রপাত হওয়ায় তুমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। এদিকে গাড়িটাও খারাপ হয়ে গিয়েছিল, স্টার্ট নিচ্ছিল না। গাড়িতে থাকাটা রিস্কি হয়ে যেত। এই বাড়িটা আমাদের গাড়ি থেকে কিছুটা দূরেই ছিল, তাই আমি তোমাকে নিয়ে বাড়িটাতে এসেছিলাম। আর এই বাড়ির মানুষ দুজন ভাবছে তুমি আর আমি স্বামী স্ত্রী, তাই এই এক ঘরে আমাদেরকে থাকতে দিয়েছে। আর আমি তোমার সাথে কিছুই করিনি মিস, কিছু করলে তুমি ভালোই বুঝতে পারতে। অতটাও খারাপ মানুষ আমি না যে কারো দুর্বলতার সুযোগ নেব। এই বাড়িতে যে মহিলা থাকে তিনি তোমার ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। আর কাল রাতে তোমার খুব জ্বর এসেছিল, বসে বসে সেবা করেছি আমি তোমার। কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। আর তুমি নিজেই তোমার পাপা ভেবে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলে। বসে বসে সেবা করেছি কথাটা আরমান টুলে থাকা পানির বাটি এবং কাপড়টা দেখিয়ে বলল। মায়া সেটা দেখল এবং কাল রাতে আরমানের খাইয়ে দেওয়ার আবছা কিছু দৃশ্য মনে পড়ল ওর। আর তাতেই নিজের করা কাণ্ডের কথা ভেবে লজ্জা পেলেও মায়া লজ্জায় মাথা নামিয়ে নিল। ঠিক তখনই দরজায় নক হওয়ার শব্দ হলো। বাহির থেকে মহিলাটি বলছে, বাবা তোমরা উঠেছ? একজন নিতে এসেছ তোমাদের। হ্যাঁ আন্টি, উঠেছি, আসছি আমরা। ঠিক আছে বাবা, এই বলে উনি চলে গেলেন। আরমান মায়ের উদ্দেশ্য বলল, শোনো মায়া, ওরা কিন্তু জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, এটা মনে রাখবে। যদিও আমি ওদের বলিনি, ওরা নিজেরাই ভেবে নিয়েছে। আমিও আর ওদের ভুল ভাঙাইনি, তাই ওদের সামনে আমাকে স্যার বলবে না, ঠিক আছে? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর বলল, কিন্তু উনি যে বললেন কেউ একজন এসেছে আমাদের নিতে। আরমান চোখে দেখে উঠতে উঠতে বলল, হ্যাঁ, আবির এসেছে আমাদের নিতে। কাল রাতে আমি ওকে মেসেজ করে দিয়েছিলাম।
নেটওয়ার্ক ছিল না, তাই কল যাচ্ছিল না। মেসেজ দিয়ে রেখে দিয়েছিলাম যাতে নেটওয়ার্ক এলে চলে যায়। আর হ্যাঁ, নিজেকে ঠিকমতো গুছিয়ে নিয়ে বেরিয়ে এসো, বাহিরে লোক আছে। কথাটা বলে আরমান দরজা খুলে বেরিয়ে আবারও দরজা বাহির থেকে টেনে দিল। আর এদিকে মায়া হাঁ করে অবাক হয়ে তাকিয়ে থাকলো আরমানের যাওয়ার দিকে। ও এতক্ষণ খেয়াল করেনি যে আরমান লুঙ্গি পরেছিল। আরমানকে লুঙ্গি ধরে কোনো রকমে হেঁটে যেতে দেখে মায়া খেয়াল করল। এটা দেখে মায়া প্রথমেই ফিক করে হেসে ফেলল। তারপর কিছুক্ষণ মন খুলেই হাসলো। আগে দেখলে লোকটিকে রাগানো যেত খুব। কেমন একটা আজব লাগছে ওনাকে এই লুঙ্গিতে দেখে। আরমান কালকে রাতে লোকটির সাথে গল্প করার সময় এক ফাঁকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়েছিল ওদের পরিস্থিতির কথা। আর এই সাত সকালে আবিরও আরমানের ফোনের লোকেশন ট্র্যাক করে হাজির হয়েছে এখানে। আরমান মায়াকে নিজেকে গুছিয়ে নিয়ে বেরিয়ে আসতে বলার কারণ মায়ের পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে। একজন অজ্ঞাত থাকা মেয়েকে তো আর ভালোভাবে শাড়ি পরানো যায় না, তাই মহিলাটি কোনো রকমে শাড়ি কোমরে গুজিয়ে পেঁচিয়ে দিয়েছিল। মায়া শাড়ি ঠিক করে মাথায় আঁচল দিয়ে হালকা গোমটা দিয়ে বাহিরে বেরিয়ে এলো। বাহিরে আবির, আরমান আর একটা লোক মোড়াতে বসে আছে। কাল রাতে ঝড় বৃষ্টি হওয়ায় মেঝেটা হালকা ভেজা ভেজা ভাব। আবির মায়াকে দেখে চিল্লিয়ে বলল, আরে মায়া, তোমাকে তো পুরো বউ বউ লাগছে। আরমান আবিরের এই কথা শুনে রাগে দাঁত কিড়মিড় করে বলল, হ্যাঁ, আমার বউকে তো বউ বউ লাগবে, না তো কি লাগবে, বিয়ে করা বউ আমারও। আবির অবাক হয়ে বলল, আরে তোদের তো বিয়ে হয়ে ডি। আর বলতে পারল না আবির। আরমানের চোখের দিকে তাকিয়েই থেমে গেল। চোখ বড় বড় করে ও লাল করে তাকিয়ে আছে আরমান। চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। তখনই আবিরের ফোনে মেসেজ এলো। আবির ফোন ওর হাতেই ছিল। তাকিয়ে দেখলো আরমানের মেসেজ। ও মুখ তুলে আরমানকে কিছু বলতে যাবে তার আগেই আবারও আরমানের চোখ রাঙানিতে থেমে গেল। তারপর চুপসে যাওয়া মুখ নিয়ে মেসেজ ওপেন করলো। দেখলো তাতে লেখা, এবারের মানুষ দুটো জানে আমি আর মায়া হাজব্যান্ড ওয়াইফ। এটা ভেবেই ওরা আমাদের এখানে থাকতে দিয়েছিল, তাই ভালো হবে নিজের মুখটা বন্ধ রাখ। তখনই এবারের মহিলাটি ওদের জন্য চা নিয়ে এসেছিল। আবিরের বলা কথা ওনার কানেও গেছে, তাই উনি অবাক হয়ে বললেন, কি বলছো বাবা, ওরা স্বামী স্ত্রী। আবির ওনাকে পুরো কথাটা শেষ করতে না দিয়ে বলল, আরে আন্টি, আমি তো মজা করছিলাম আমার বন্ধুর সাথে, আর আপনি সত্যি ভেবে বসে আছেন। আসলে ওদের এই কিছুদিন হলো বিয়ে হয়েছে। আমি তো বলছিলাম, আরে তোদের তো বিয়ে হয়ে একদিনের জন্য ছোট্ট করে হানিমুনও হয়ে গেল, সাথে দারুণ একটা ঝড় বৃষ্টির ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। আরমান আবিরের এই কথায় ভীষণ বিরক্ত হলো। এই ছেলেটা সবসময় একটু বেশি বেশি করে। আর এদিকে তো আবিরের কথায় মায়া লজ্জা পেল ভীষণ। সব কিছু জেনে শুনেও কি সব বলছে ওর আবির ভাইয়া। মহিলাটি মুচকি হেসে বললেন, ও তাই বলো, আচ্ছা বাবা, অনেক হয়েছে মজা করা, আবার চাটা নাও, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে না হলে। আর তুমি দাঁড়িয়ে কেন মা, এসো এখানে এসে বসো। তোমার তো কাল রাতে ভীষণ জ্বর এসেছিল, এখন কমেছে? উনি সবাইকে চা দিয়ে এগিয়ে গেল মায়ের দিকে। তারপর মায়ের কপালে হাত রেখে দেখলো এখনও জ্বর আছে কিনা। যাক বাবা, জ্বরটা আর নেই। আবির অবাক হয়ে বলল, সে কি মায়া, তোমার জ্বর এসেছিল? আরমান দাঁতে দাঁত চেপিয়ে আবিরকে উত্তর দিল, হ্যাঁ, ওর জ্বর এসেছিল। তাড়াতাড়ি চল, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। লোকটি বলল, আরে তোমরা এক্ষুনি চলে যাবে? বসে একটু খাওয়া দাওয়া করে যাবে। আরমান মুচকি হেসে বলল, না আঙ্কেল, আর থাকলে হবে না, অফিস আছে আমার, অফিসে যেতে হবে, আবার ওকে নিয়ে ডক্টরের কাছেও যেতে হবে। কথাগুলো বলেই আরমান চা খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। আবির আরমানকে উঠে দাঁড়াতে দেখে নিজেও তাড়াতাড়ি চা শেষ করে উঠে দাঁড়ালো। আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, এসো মায়া, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে সবাই চিন্তা করবে। তোমার জামাগুলো তো এখনো ভিজে আছে মা, আর বাবা, তুমি তোমার ভেজা কাপড়গুলোই পরে নিয়েছো। ওটা কোনো ব্যাপার না আন্টি, আমার আসলে ওইসব পরার অভ্যেস নেই তো তাই। আচ্ছা বাবা, ঠিক আছে, আর একটু দাঁড়াও, আমি তোমার বউয়ের জামাগুলো একটা প্যাকেটে ভরে দিই। বলেই মহিলাটি চলে গেল। আর এদিকে আরমান যখন লুঙ্গি পরা অবস্থায় বেরিয়েছিল তখন আবির তো পুরো হা হয়ে দেখছিল, যেন মনে হচ্ছিল সবার সামনে কোনো এলিয়েন দেখছে। তারপর হা হু করে অনেকক্ষণ হেসেছিল। তাই আরমান ওই লুঙ্গি গেঞ্জি পাল্টে নিজের ভেজা জামা প্যান্টে পরে নিয়েছিল। কিছুক্ষণের মধ্যে মহিলাটি একটা প্যাকেটে করে মায়ের জামা কাপড় এনে মায়ের হাতে দিল। তারপর মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আবার আসবে হ্যাঁ মা, আর নিজের খেয়াল রাখবে। জানো, তুমি না একদম আমার মেয়ের বয়সী। আমার মেয়েটা থাকলে হয়তো এতদিনে তোমার মতোই হতো। বলতে বলতে মহিলাটির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। লোকটি বলল, তুমিও না যে কি বলো, আমাদের এই গরিবের ঘরে এত বড় মানুষদের আবার আসতে বলছো? মায়া বলছে, আরে আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আপনাদের যদি না থাকতেন তাহলে কাল আমাদের কি হতো ভাবুন তো। আপনি চিন্তা করবেন না আন্টি, আমরা আবার আসবো।
হ্যাঁ আন্টি, আমরা আবার আসবো। আর আপনারা আমাদের জন্য যা করেছেন তা কোনো দিনও ভুলব না। ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাদের। তবে আমি ছেলে হিসাবে কিছু দিলে সেটা নিতে হবে। আর আজকেই নেওয়ার কথা বলছি না, আবারও একদিন আসবো। আর সেদিন আমি যেটা দিব সেটা নিতে হবে। ফেরাতে পারবেন না কিন্তু আপনার এই ছেলেকে। তারপর ওরা আরও কিছু কথা বলে ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। রাস্তায় যেখানে আরমানের গাড়িটা ছিল সেখানে গিয়ে দেখলো গাড়ির উপরে একটা গাছ ভেঙে পড়ে আছে। গাড়িটার অনেক ক্ষতি হয়েছে। আরমান যেটার ভয় পেয়েছিল সেটাই হয়েছে। বাকি সব মায়াকে কোলে নিয়ে বেরিয়ে গেছিল। 2 দিন পর মায়া অফিস যাওয়ার জন্য পুরো রেডি। ও আলমারি খুলে যে লকারটা খুললো ডায়েরিটা বের করার জন্য। ও ভেবেছে আজ এই ডায়েরি থেকে কিছু ডিজাইন নেবে। এই ডায়েরিতে আঁকা ও ডিজাইন কখনো কোথাও ব্যবহার করেনি। তাই মায়া লকারটা খুললো ডায়েরিটা বের করার জন্য। তখনই নজর গেল ওখানে থাকা সেই কাঠের বক্সটায়। মায়া কি যেন ভেবে ওটা হাতে নিয়ে বক্সটা খুলল। আর খুলতেই দেখতে পেল একটা কিছুটা ভেঙে যাওয়া ঘড়ি। সেটা হাতে নিয়ে দেখলো, তারপর ওটা আবারও রেখে দিয়ে দেখলো আরও কি যেন একটা আছে। সেটা হাতে তুলতেই যেন জ্বরের গতিতে এসে ওর হাত থেকে ছো মেরে কেড়ে নিল কেউ। আরমান মায়ের ঘরে আসছিল কাজের ব্যাপারে কিছু কথা বলার জন্য। মায়ের ঘরের দরজা খোলাই ছিল। বাহির থেকে ভিতরে চোখ যেতে দেখলো মায়া কাঠের বক্স খোলা দৃশ্য আর ওর হাতে থাকা সেনা ঘড়িটা। আর তারপরে মায়া বের করলো সেই খুব করে সেনা ওর পিচ্ছি মায়াবতীর জামার নেমপ্লেট, যেটা আজও ও বলতে পারেনি। মায়ের হাত থেকে জিনিসটাকে জ্বরের গতিতে এসে ছিনিয়ে নিল, সেটাও দেখার সুযোগ মায়া পেল না। সাথে সাথে সামনের মানুষটা শক্ত করে জড়িয়ে ধরল ওকে। আর মায়া যেন পুরো থমকে গেল। কি হচ্ছে ওর সাথে সে নিজেও বুঝতে পারছে না। আরমান মায়াকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে কণ্ঠে উৎফুল্লতা নিয়ে বলল, থ্যাঙ্কস মায়া, থ্যাংক ইউ সো মাচ। হাজার ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তোমাকে। তুমি নিজেও জানো না যে তুমি আমায় কি পাইয়ে দিয়েছ। অনেক অনেক থ্যাঙ্কস। মায়া অবাক হয়ে বোকার মতো বলল, কিন্তু আমি করেছিটা কি? আর আপনি প্লিজ আমাকে ছাড়ুন, কেউ দেখলে খারাপ ভাববে। আর এমনিতেই আপনি এত শক্ত করে ধরেছেন যে আমার দম বন্ধ হয়ে আসছে। আরমান মায়াকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে কণ্ঠে উৎপল্লতা নিয়ে বলল, ও সরি। আর তুমি যা করেছো তা হাজার ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। আমার জানটাকেই ফিরিয়ে দিয়েছো তুমি। মায়া আবার বিরক্ত হয়ে বলল, আরে ভাই কি করেছি সেটা তো বলেন। আরমান ওর হাতে থাকা নেম প্লেটটা দেখিয়ে বলল, এই যে এটার মধ্যে আমার জানটা লুকিয়ে আছে, তুমি বুঝবে না। মায়া জিনিসটা কি সেটা হাতে নিয়ে দেখার জন্য হাত বাড়ালো, কিন্তু তার আগে আরমান নিজের হাতের মুঠোয় ভরে নিয়ে হাত সরিয়ে দিল। মায়া বিরক্ত হয়ে বলল, আরে জিনিসটা কি সেটা তো দেখতে দিন। আরমান মুখে হাসি নিয়ে বলল, না, একদম না। এটা কারোর হাতে দেওয়া যাবে না। বললাম না এটার মধ্যে আমার জান লুকিয়ে আছে। আর হারাতে চাই না আমি এটাকে। আচ্ছা, আমি চাই, পরে কথা হবে। আর হ্যাঁ, এটা খুঁজে দেওয়ার জন্য তুমি যা চাও তোমাকে তাই দেব। এখন আসি, ওকে খুঁজে বের করতে হবে আমাকে। বলে আরমান ওই বক্সটা মায়ের হাত থেকে নিয়ে নেম প্লেটটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আর এই পুরো বিষয়টা মায়ার মাথার উপর দিয়ে গেল। কী থেকে কি হলো কিছুই বুঝতে পারল না। হ্যাঁ, ওই নেম প্লেটটি ভীষণ চেনা চেনা লাগলো ওর কাছে। তাই হাতে নিয়ে দেখতে চেয়েছিল, কিন্তু তার আগে আরমান চলে গেল। আরমানের এমন অদ্ভুত বিহেভ করায় ভীষণ অবাক হলো মায়া। কি আছে ওতে যে বলছে ওর জানটাই নাকি আছে ওর মধ্যে? মিস্টার আরমান হয়তো পাগল হয়ে গেছে। আরও বেশি ভাবলে নিজেও পাগল হয়ে যাবে সে। তাই মাথা থেকে জেড়ে ফেলে দিল পুরো বিষয়টা। তারপরও নিজের কাজে মন দিল। এদিকে আরমান নিজের রুমে এসে নেমপ্লেটটি হাতে ধরে বসে আছে। মুখে লেগে আছে তার বিজয়ের হাসি। মনে হচ্ছে পুরো দুনিয়া জিতে নিয়েছে ও। যে মানুষটির মুখ সবসময় রাগেই গম্ভীর হয়ে থাকত, আজ সেই মানুষটিকে দেখলে যে কেউ অবাক হবে। কারণ আজকের আরমান যে সবার অচেনা। ওই বক্স থেকে সে ভাঙা ঘড়িটা বের করলো। এই ঘড়িটা ওরই ছিল। আজ থেকে 10 বছর আগে ওর যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন ওর হাতে এই ঘড়িটাই পড়া ছিল। তাই ঘড়িটা চিনতে একটু ভুল হলো না আরমানের। এই বক্সটা মায়া দাদুর আলমারি থেকে বের করলো। তার মানে এই জিনিস দুটো ওর দাদুর কাছেই ছিল। কই কখনো তো বলেনি এ বিষয়ে। আর দাদুই বা কেন এটাকে এত যত্ন করে রেখে দিয়েছিল? সে অ্যাক্সিডেন্টে ওর জ্ঞান হারানোর আগ পর্যন্ত এই নেমপ্লেটটি ওর হাতেই ছিল। কিন্তু জ্ঞান ফেরার পর এটার কথা আর মনে ছিল না। এটা যেভাবেই হোক ওর হাত থেকে হয়তো দাদু পেয়েছিল আর রেখে দিয়েছিল। যাকে সেসব কথা, ও যে নেমপ্লেটটি খুঁজে পেয়েছে এটাই অনেক। এবার ও পিচ্ছি মায়াবতীকে সহজেই খুঁজে বের করবে। আরমান নেমপ্লেটটি হাতে নিয়ে আবারও দেখতে শুরু করলো। প্রথমে স্কুলের নাম গোল করে লেখা, তারপর মাইশা তালুকদার, ক্লাস 6, রোল নাম্বার 23। মাইশা তালুকদার।
আবারও সেই তালুকদার। মায়াও তো তালুকদার। তাহলে ওই কি সেই পিচ্ছি মায়াবতী? না না, এটা কিভাবে সম্ভব? ওর নাম তো মায়া, আর ওই পিচ্ছি মায়াবতীর নাম তো মাইশা। আর তালুকদার পদবি কি একজনেরই আছে? তালুকদার পদবি তো আরও অনেকের আছে। ও কি একবার মায়ের ব্যাপারে খোঁজ নিয়ে দেখবে? না না, ওকে সব কিছু বাদ দিয়ে এই নেম প্লেটের মালকিনকে খুঁজতে হবে। মাইশা, হ্যাঁ, মাইশাই ওর পিচ্ছি মায়াবতী। এই মায়ার কথা ওর মাথা থেকে বের করে এই নেম প্লেটের মানুষটিকে খুঁজতে হবে। আরমান ফোন বের করে নেম প্লেটটি একটা ছবি তুলে নিল। তারপর ছবিটা একজনকে পাঠিয়ে দিল, কল লাগালো তাকে। উনি কল রিসিভ করতে আরমান বলে উঠল, বিরাট, মাইশার কোনো খবর পেয়েছ? বিরাট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না স্যার, শুধুমাত্র একটা মেয়ের নাম দিয়ে কি তাকে খুঁজে বের করা যায়? তাও তো 20-22 বছরের মাইশা নামের অনেক মেয়েদের তারা তখন যখন 10-12 বছরের ছিল সেই ছবি আপনাকে দেখিয়েছি। আপনি তো বলেছেন ওরা কেউ নয়। ছবিও আঁকিয়েছি আপনাকে দিয়ে, কিন্তু আপনি বর্ণনা ঠিকঠাক দিতে না পারার জন্য সেই ছবি নাকি মাইশার মতো দেখতে হয়নি। এরপর আর কি করব বলুন? আরমান বলছে, আর চিন্তা নেই বিরাট, এবার হয়তো খুব তাড়াতাড়ি তুমি খুঁজে বের করতে পারবে। খুব বড় একটা ক্লু পাঠিয়েছি তোমায়, মোবাইলটা একবার চেক করো। বিরাট ওর ফোন চেক করে দেখলো আরমান একটা ছবি পাঠিয়েছে। ও ছবিটা ওপেন করে দেখলো, তারপর আরমানকে উদ্দেশ্য করে বলল, স্যার, এটা তো কোনো স্কুল ড্রেসের নেম প্লেট মনে হচ্ছে, আর মাইশা তালুকদার নাম। 1 মিনিট, তার মানে আপনি যে মাইশাকে খুঁজছেন এটা তারই স্কুল ড্রেসের? ওয়াও, গ্রেট, এবার তো খুব সহজেই খুঁজে বের করা যাবে তাহলে। হ্যাঁ, আমি ওটাই বলছি। তুমি আগে স্কুলটিকে খুঁজে বের করো, তারপর ওই স্কুলে গিয়ে খোঁজ লাগাও মাইশার। একদম স্যার, আমি কালই বেরিয়ে পড়বো আপনার মাইশার খোঁজে। আপনি ওকে একদম চিন্তাই করবেন না। এবার আপনার মাইশাকে যেভাবে হোক আপনার সামনে হাজির করব। না, ওকে আমার সামনে হাজির করা দরকার নেই। তুমি শুধু ও কোথায় আছে সেটা খুঁজে বের করো, তারপর আমি নিজে ওর সামনে হাজির হব। আর কাল কেন, আজই বেরিয়ে পড়ো। বিরাট কিছুটা মিনতি সুরে বলল, প্লিজ স্যার, আমাকে আজকের দিনটা সময় দিন। আমি আসলে বাড়িতে এসেছি সকলের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। কাজের চক্করে বাড়িতে আসা হয় না অনেক দিন, তাই প্লিজ আমাকে আজকের দিনটা সময় দিন। আরমান বিরক্ত হতে গিয়েও নিজেকে সামলে নিল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করো। আর টাকা পয়সার দিক থেকে তোমাকে চিন্তা করতে হবে না, যত টাকার দরকার হবে আমি দিব, কিন্তু আমার মাইশাকে চাই। তাই যেভাবেই হোক তুমি ওকে খুঁজে বের করো, তাতে তোমাকে যেখানে যেতে হয় যাও। ঠিক আছে স্যার, থ্যাঙ্কস আমাকে আজকে দিনটা সময় দেওয়ার জন্য। খুব শীঘ্রই আমি আপনার মাইশাকে খুঁজে বের করব ইনশাল্লাহ। এ বলে বিরাট কল কেটে দিল। বিরাট একজন গোয়েন্দা, একটা বড় বিরাট গোয়েন্দা সংস্থায় কাজ করেও। ছেলেটা মধ্যবিত্তের গড়া হলেও অনেক বড় বড় কেস সলভ করেছে, তাই অনেক আগে থেকে আরমান মাইশার কেসটা ওই বিরাটকেই দিয়েছে ও। তখনই আবির ওকে ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার, মাইশাকে খুঁজে পেয়ে গেলি নাকি? মাইশা মাইশা করছে শুনলাম। তখনই আবিরের পিছু পিছু সামিরাও ঘরে ঢুকতে ঢুকতে বলল, আবির ভাইয়া, এ মাইশাটা সেই মেয়েটা না যে অনেক আগে দার্জিলিংয়ে বড় ভাইয়াকে বাঁচিয়েছিল? হ্যাঁ, এটা সেই মাইশা যাকে তোর ভাইয়া পাগলের মতো খুঁজছে। হ্যাঁ, সেটা তো জানি, আর এটাও জানি যে ভাইয়া সেই মেয়ের জন্যই মায়া ভাবিকে ডিভোর্স দিয়েছে। আচ্ছা ভাইয়া, তাকে কি খুঁজে পেয়েছো? আরমান ওদের দুজনের আগমনে ভীষণ বিরক্ত। আরমান ওর বোনকে খুব ভালোবাসলেও ও যদি আবিরের সাথে থাকে তাহলে দুটোতে মিলে আজাইরা বকবক শুরু করে। এই দুটোকে একদমই একসাথে ও দেখতে পারে না। আরমান বিরক্ত গলায় বলল, না পাইনি, তবে খুব শীঘ্রই পাবো। এরই মধ্যে আবিরের চোখ গেল খাটের উপরে থাকা দাদুর সেই কাঠের বক্সে, আর সেই গড়িটাতেও। আবির তাড়াতাড়ি এগিয়ে গিয়ে গড়িটা হাতে নিয়ে বলল, আরে, এই ভাঙা গড়িটা এখানে কি করছে? আরে বক্সটা দাদুর না? দাদু বেঁচে থাকতে এই বক্সটা আমি দাদুর কাছে দেখেছিলাম। হ্যাঁ, এটা দাদুরই বক্স, আর এই ঘড়িটা আমার। দার্জিলিংয়ে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন এই ঘড়িটা পরেছিলাম আমি। আবির তৎক্ষণাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ, মনে পড়েছে। তোকে হসপিটালে অ্যাডমিট করানোর পরে ডক্টর এই ঘড়িটার সাথে একটা কী যেন ছিল আমার হাতে দিয়েছিল। বাড়ির সবাই ওখানে যাওয়ার পর আমি এগুলো দাদুকে দিয়ে দিয়েছিলাম। আর কী যেন একটা ছিল, ঠিক মনে পড়ছে না। আরমান আর নেম প্লেটটি পকেটে ভরে নিয়েছে ওদের দুজনকে দেখে, আর ওটা আবিরকে দেখানোর প্রয়োজন মনে করলো না, কারণ ও খুব ভালো করে জানে আবির চায় না মাইশা ওর জীবনে ফিরে আসুক। ও জানে আবির একদম মাইশাকে সহ্য করতে পারে না, তাই ওকে নিয়ে এই বিষয়ে কিছু জানানোর প্রয়োজন মনে করলো না। তোকে আর মনে করানোর দরকার নেই, কি বলতে এসেছিলি সেটা বল। ও হ্যাঁ, মিস্টার ড্যানিয়েলের অ্যাসিস্ট্যান্ট মেল করেছে, আর 3 দিন পর ওনারা আসছেন। এই 3 দিনের মধ্যে যেন মায়ের সব ডিজাইন রেডি থাকে।
ডিজাইন পছন্দ হলে উনি সেই দিনই ডিজাইন সিলেক্ট করে ডিল ফাইনাল করবে অ্যাডভান্স পেমেন্ট সহ। ওটাই জানাতে এসেছিলাম তোকে। আচ্ছা ঠিক আছে। আর সুটকি, তুই কিছু বলবি? সামিরা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, রোজ রোজ ড্রাইভারের সাথে কলেজে যেতে আমার ভালো লাগে না, তাই আমি ঠিক করছি আজ সবাই একসাথে মিলে যাব। মানে তোমরা অফিসে যাওয়ার পথে আগে আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবে, আর তোমরা মানে আবির ভাইয়া, মায়া আপু আর তুমি সবাই একসাথে যাবে। আরমান বলছে, কিন্তু সুটকি, তুই তো জানিস আমি বেশি জ্ঞানজাম একদম। আরমানকে কথা শেষ করতে না দিয়ে সামিরা বলল, হ্যাঁ হ্যাঁ জানি তুমি বেশি জ্ঞানজাম একদম পছন্দ করো না, কিন্তু একটা দিনেরই তো ব্যাপার, প্লিজ ভাইয়া রাজি হয়ে যাও। আমার ভীষণ বোর লাগে একা যেতে যেতে, প্লিজ ভাইয়া। সামিরার এত রিকোয়েস্ট করায় আরমানের একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোরা চল, আমি আসছি। সামিরা ইয়াহু বলে চিৎকার করে উঠে চলে গেল। ওর পিছু পিছু আবিরও চলে গেল। এদিকে আরমান আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে পকেটে হাত দিয়ে নেমপ্লেটটি বের করলো। তারপর সেটার দিকে তাকিয়ে আবেগী কণ্ঠে বলল, হাজার মানুষের ভিড়ে থেকেও আজ আমি একা, কারণ এই হাজার মানুষের ভিড়ে তুমি নেই, আমার পিচ্ছি মায়াবতী। বুকে হাত দিয়ে বলছে, এই বুকে আছে এখন শুধুই শূন্যতা, আর এই শূন্যতা বুকের ভিতরটা করে করে খাচ্ছে। একবার দেখা দাও পিচ্ছি মায়াবতী, তোমায় এই বুকে জড়িয়ে ধরে শান্ত করি বুকের ভিতরটা। একবার দেখা দাও প্লিজ, ভালোবাসি পিচ্ছি মায়াবতী, ভীষণ ভীষণ ভালোবাসি তোমায়। এই বলে নেমপ্লেটটিতে একটা কিস করে সেটা দাদুর সেই বক্সটিতে ভরে খুব যত্ন করে তুলে রাখলো নিজের আলমারিতে। এরপর ওর ল্যাপটপ ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। অনেক আগ থেকে অফিসের জন্য রেডি হয়েছিল ও। আরমান সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। আবিররা অপেক্ষা করছে গাড়ির কাছে। ড্রয়িং রুমে এখন কেউ নেই, সবাই ব্রেকফাস্ট করে যে যার কাজে গেছে। আরমান দরজা দিয়ে বেরোতে যাবে এমন সময় কেউ একজন ওকে এসে দিল এক ধাক্কা। এদিকে মায়াকে অনেকক্ষণ আগে সামিরা ডেকে গেছে, আজকে নাকি ওরা একসাথে যাবে। ওরা বাহিরে ওর জন্য অপেক্ষা করছে, তাই মায়া ওর ব্যাগ চেক করতে করতে তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ওর সামনে কেউ চলে আসায় ধাক্কা খেলেও, আর নিজেকে সামলাতে গিয়ে সামনের মানুষটার জামার কলা চেপে ধরেছে। বুঝতেই তো পারছেন ঘটনা কি, কিন্তু এবার আর আরমান মায়াকে পড়ে যেতে দেয়নি। কোমর জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে আটকে নিল। এদিকে মায়া তো ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। আরমান মায়াকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বিরক্ত গলায় বলল, তো এই তুমি সবসময় আমাকে ধাক্কা দাও কেন বলো তো? মায়াও জোর দিয়ে বলল, আর আপনি সবসময় হঠাৎ করে আমার সামনে চলে আসেন কেন? আর এমনিতেও সবসময় কই ধাক্কা দিলাম, এটা নিয়ে তো দুবার হলো। আরমান আবারও বিরক্তি নিয়ে বলল, উফ, তোমার সাথে কথা বলাই বেকার, ডিসগাস্টিং। কথাটা বলে আরমান চলে গেল আর মায়া আরমানের উদ্দেশ্যে মুখ বেঁকিয়ে বলল, আমার সাথে কথা বলা বেকার তো বলতে কেন এসেছেন? হ্যাঁ, ডিসগাস্টিং। আপনি ডিসগাস্টিং, আপনার 14 গোষ্ঠী একসাথে ডিসগাস্টিং। কথাটা বলেই সাথে সাথে মায়া নিজের মুখে হাত চেপে ধরল। তারপর চারপাশে চোখ ঘুরিয়ে দেখতে লাগলো ওর কথাটা কেউ শুনে ফেলেছে কিনা। দেখলো আপাতত আশেপাশে কেউ নেই, তাই মুখ থেকে হাত সরিয়ে শান্তির নিঃশ্বাস ছাড়ল। যাক বাবা, কেউ শুনেনি, বাঁচা গেছে। তখনই বাহিরে থেকে গাড়ির হর্নের আওয়াজ। এই রে, ওরা ওর জন্য অপেক্ষা করছে, আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেষণা করছে। না, আর কিছু ভাবতে পারলো না মায়া। চোট লাগালো বাহিরের উদ্দেশ্যে। মায়া গিয়ে দেখলো আবির আর সামিরা গাড়ির পিছনের সিটে বসে আছে, আরমান ড্রাইভারের সিটে। মায়া প্রথমে একটু কনফিউজড হলো কোথায় বসবে এই ভেবে। না, এর রাগী গম্ভীর বদমেজাজি মানুষের পাশে বসা থেকে পিছনে বসাই ভালো, এ ভেবে মায়া পিছনে দরজা খুলে বসে পড়ল। এতে আবির আর সামিয়া মুখ চাওয়াচাই শুরু করলো। এ কি আপু, সামনে বসলে না, পিছনে কেন বসলে? মায়া কিছু বলার আগে আরমান গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। আবির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, কি হলো, নেমে গেলি কেন? আরমান রাগী গলায় বলল, আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়? আবির দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না, একদমই না। এই মায়া, সামনে যাও। মায়া প্রকুশকে বলল, আমি যাব কেন? তোমাদের দুজনের মধ্যে কেউ একজন যাও। আমি যাব না, সামিরা বলছে, আমার সামনে বসতে একদম ভালো লাগে না, পিছনে বেশ আরাম করেই বসা যায়। মায়া আবিরের দিকে তাকালে তৎক্ষণাৎ আবির তাড়াহুড়ো করে বলে ওঠে, আমি সামনে বসবো না, সামনে বসলে আমার বমি পায়। মায়া আর সামিরা এটা শুনে অবাক হয়ে তাকালো আবিরের দিকে। আর আবির বুঝলো ও তাড়াহুড়োয় কী বলে ফেলেছে, তাই বোকা বোকা হাসি দিল। আর আরমান ওদের কথা শুনে প্রচণ্ড রেগে গেছে। সামিরা বলল, কিন্তু ভাইয়া, তুমি তো এর আগে ভাইয়ার সাথে সামনে বসেই যেতে। আবির বোকা বোকা হাসি দিয়ে বলল, আগে তো বমি পেত না, এখন পায়। সামিরা বিড়বিড় করে বলল, বাবা কি এক্সকিউজ, অসাম অসাম।
আরমান রাগে দাঁত চেপে বলল, তোরা থাক তোদের আজাইরা বকবক নিয়ে, আমি চললাম, তোদের জন্য ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি। বলে আরমান চলে যেতে নিলে সামিরা চিল্লিয়ে বলল, না, এই তো মায়া আপু যাচ্ছে সামনে, আপু যাও না, যাও। বলেই গাড়ির দরজা খুলে মায়াকে ঠেলে ঠেলে বের করে দিল সামিরা। মায়া ফুস করে একটা শ্বাস ছেড়ে সামনে দরজা খুলে গিয়ে সিটে বসে পড়ল। আরমান মায়াকে বসতে দেখে নিজেও গাড়িতে উঠে বসলো। তারপর সিট বেল্ট লাগিয়ে বসে থাকলো গাড়ি স্টার্ট না দিয়ে। সামিরা আরমানকে গাড়ি স্টার্ট দিচ্ছে না দেখে বলল, কি হলো ভাইয়া, চলো। আরমান গম্ভীর গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, আপনাকে কি নিমন্ত্রণ কার্ড দিতে হবে সিট বেল্ট লাগানোর জন্য? এটা শুনে মায়া তাড়াতাড়ি করে সিট বেল্ট পরে নিল। আর তারপর আরমান গাড়ি স্টার্ট দিল। 3 দিন পর আজ মিস্টার ড্যানিয়েল আসবে। ডিজাইন পছন্দ হলে ডিল ফাইনাল হবে আজ। এই নিয়ে অফিসের সবাই চিন্তায় আছে, কারণ এই ডিলটা সাকসেসফুল হলে এই কোম্পানি আরও কিছুটা উপরে উঠবে। সকল কর্মচারীদের মাইনে বাড়বে, সাথে বোনাস পাবে সবাই। তাই এই কোম্পানির সবাই চায় যেন ডিলটা ফাইনাল হয়। এদিকে মায়া ধীরে ধীরে অফিসে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। প্রথমে তার সাজ পোশাক দেখে সবাই ভাবছিল সে তেমন কিছু করতে পারবে না, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার কাজ সবাইকে অবাক করে দেয়। প্রতিটি ডিজাইনে মায়ার আলাদা ছাপ পড়ে, যেন কাজের সাথেই তার এক বিশেষ সম্পর্ক আছে। তার সহজ সরল আচরণে সহকর্মীরা তাকে সম্মান ও ভালোবাসতে শুরু করে। কেউ ভুল করলে মায়া রাগ না করে শান্তভাবে বুঝিয়ে দেয়। তাই খুব দ্রুতই সে অফিসে সবার প্রিয় হয়ে ওঠে। দিশা যদিও এসব দেখে হিংসা করে, তবুও মায়া আগের মতোই বিনয়ী থাকে। এদিকে আরমান মুখে প্রকাশ না করলেও মায়ার কাজ দেখে সে ভীষণ খুশি। মায়ার সঙ্গে আরমানের সম্পর্কটিও দিনে দিনে এক বন্ধুসুলভ আকার নিয়েছে। মায়া যখন নিজের কেবিনে বসে একমনে কাজ করে, তখনই আরমান নিজের কেবিনে বসে মায়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিরক্ত হয় নিজের এই কাজের প্রতি আর মায়ের প্রতি, কারণ এই তাকিয়ে থাকার জন্য নিজেই বুঝতে পারে না কখন সময় পেরিয়ে গেছে। এজন্যই তাকিয়ে থাকার জন্য নিজের কাজ শেষ করতে পারে না ঠিকমতো। মায়া প্রতিটি কাজের আপডেট নিজের হাতে নিয়ে আসে আরমানের কাছে। অফিস জুড়ে ব্যস্ততা চললেও প্রতিদিন কিছুটা সময় যেন তারা নিজেদের জন্য করে রাখে। মায়া যখন আরমানের কেবিনে এসে বসে, দুজনে মিলে কাজ নিয়ে আলোচনা করে, তখন ঘরের পরিবেশটাও যেন বদলে যায়। মায়া যখন একটানা বলে চলে আর ভাবনা, পরিকল্পনা, ডিজাইনের খুঁটিনাটি, তখনই আরমান মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। মায়ার চোখে মুখে কাজের প্রতি যে ভালোবাসা, সেটা অন্য কারোর মধ্যে কখনোই আরমান দেখেনি। আরমান নিজের কেবিনে বসে কাজ বাদ দিয়ে আনমনে কিছু একটা ভাবছিল। তখনই ওর কেবিনে দরজায় নক হয়। আরমান আসার অনুমতি দিল। মায়া ভিতরে প্রবেশ করে। আজ মায়া নিজেকে সাজিয়েছে এক অনন্য রূপে। পরনে কালো রঙের শাড়ি, চুলগুলো সে খুলে রেখেছে। পিঠের উপর এলিয়ে থাকা সেই ঘন কালো চুল ওর সৌন্দর্য যেন আরও বাড়িয়েছে। কানে হালকা দুল, কালো রঙের শাড়ির সঙ্গে অসাধারণভাবে মানিয়ে গেছে। গলায় পড়েছে একটি ছোট্ট অথচ নজর কাড়া লকেট। মুখে খুবই হালকা সাজ, না বাড়িয়ে না কমিয়ে। চোখে গভীর করে কাজল টানা, যা যা যেন মায়ের চোখ দুটোতে আরও রহস্যময়, আরও আকর্ষণীয় করে তুলছে। ও চলাফেরা, চোখের ভাষা এবং উপস্থিতি সব মিলিয়ে এক নির্বেচাল নিখুঁত সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে চারপাশে। আরমান মায়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মুগ্ধ হলেও তার চোখে মুখে প্রকাশ করল না আজ। তার বদলে মুখটাকে আরও গম্ভীর করে তুলল। গলাতেও গম্ভীরতা বজায় রেখে বলল, এসো মায়া, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সব কিছু রেডি তো? মায়া মুখে মিষ্টি হাসি নিয়ে বলল, হ্যাঁ স্যার, একদম রেডি, শুধু ওনার আসার অপেক্ষায়। তা তোমার রেডি করা ডিজাইনের ফাইলগুলো সব ঠিকঠাক আছে তো? চেক করে নিয়েছো সব? মায়া সাদা মনে কাদা নেই, তাই ও আরমানের কথার গোড়প্যাচ অত বুঝল না। হাসি মুখে জবাব দিল, হ্যাঁ স্যার, আমি কাল রাতে সব চেক করে নিয়েছি। আরমান বলছে, আচ্ছা মায়া, যদি এমন হয় ভাবো যে তুমি মিস্টার ড্যানিয়েলকে ডিজাইন দেখাতে গিয়ে দেখছো যে ফাইলে ডিজাইন নেই, মানে ওটা সেই ফাইল না যেটা তুমি রেডি করেছিলে, তখন কি করবে? কিভাবে সামলাবে এমন পরিস্থিতি? মায়া আত্মবিশ্বাসের সাথে বলল, এমন পরিস্থিতিতে আসবে না স্যার। আর যদি এমন পরিস্থিতি আসেও, তাহলে আমি ঠিক সামলে নেব। এমনি এমনি আমি এই কাজের দায়িত্ব নিইনি। সকল প্রস্তুতি নিয়েই আমি মাঠে নেমেছি। আর দায়িত্ব যখন নিয়েছি, তখন সেটা সঠিকভাবেই পালন করব। বিশ্বাস রাখুন। আরমান বাঁকা হেসে বলল, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয় মিস মায়া। তখনই আবির বিনা নোটিশে হাজির হলো সেখানে, আর এসেই বলল, এই তোমরা দুজন এখানে? আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ব্রো। মিটিং শেষ হলে আজ জম্পেশ খাওয়া দাওয়া হবে। জানিস তো, আজ মায়া নিজে হাতে রান্না করেছে। আরমান কিছুটা ব্যঙ্গ করে বলে উঠল, আগে দেখ মিটিংটা ভালোভাবে সম্পূর্ণ হয় কি না।
তারপর তো খাওয়া দাওয়া হবে। আরে চিন্তা করিস না, সব ঠিকঠাক হয়ে যাবে। কে এই কাজের দায়িত্ব নিয়েছে দেখতে হবে তো। তখনই আরমানের পিএ কেবিনে নক করে বিনা অনুমতিতে দরজা একটু খুলে মাথাটা ঢুকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, সরি স্যার, অনুমতি না নিয়ে প্রবেশ করলাম। মিস্টার ড্যানিয়েল চলে এসেছেন, ওনার গাড়ি অফিসে ঢুকে গেছে, তাড়াতাড়ি আসুন আপনারা। এটা শুনে মায়া আর আবি তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ওদের পিছু পিছু আরমানও গম্ভীর মুখে হাঁটা দিল। মিস্টার ড্যানিয়েল অফিসে পা রাখতে একে একে সকল ডিজাইনার ও কিছু বিশেষ কর্মচারীর সম্মানের সঙ্গে এগিয়ে এসে ওনাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। হাসি খুশি ৩২ বছর বয়সী ড্যানিয়েলের মুখ আরও চওড়া হাসি খেলে যায়। মিটিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়া, হাতে একটি সুগন্ধি ফুলের তোড়া। ঠিক তার পেছনেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে আরমান, আবির আর সাথে আরমানের বাবা ও চাচা। আজকের মিটিং রুম যেন সাধারণ মিটিং রুম নয়। চেয়ার টেবিলের বদলে আরামদায়ক সোফা, নরম আলো, পরিপাটি করে সাজানো দেওয়াল, টেবিলের উপর স্নিগ্ধ কিছু ফুল আর গড় জুড়ে এক রুচিসম্মত সাজসজ্জা। সব কিছু যেন বলে দেয় এখানে আজ কিছু বিশেষ ঘটতে চলেছে। এ ব্যতিক্রমী পরিবেশের সাজসজ্জায় যে নামটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মায়া। আজকের ডেকোরেশনের মায়া নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছে। মিস্টার ড্যানিয়েল মায়ার সামনে গেল। মায়া তার হাতে থাকা ফুলের তোড়া এগিয়ে দেয়, কিন্তু মিস্টার ড্যানিয়েল তা নেওয়া বাদ দিয়ে হা করে মুগ্ধ হয়ে মায়ার দিকে তাকিয়ে থাকে। এতে অনেকে মিটিমিটি হাসে। আবির আরমানকে রাগানোর জন্য আরমানের কানে কানে বলে, আমার মনে হয় মিস্টার ড্যানিয়েল মায়ার প্রেমে পড়ে গেছে, দেখ কেমন মুগ্ধ হয়ে চেয়ে আছে। আরমানের এমনিতেই মেজাজ চটে আছে, এখন আরও চটে গেল। ও বিরক্ত মুখে বলল, কি হলো মিস্টার ড্যানিয়েল, আসুন ভিতরে। তবু মিস্টার ড্যানিয়েলের কোনো সাড়া শব্দ নেই। ও একধ্যানে মায়ার মুখে দুকে চেয়ে আছে। এতে মায়াও ভীষণ লজ্জায় পড়ে গেল। ড্যানিয়েলের অ্যাসিস্ট্যান্ট ড্যানিয়েলকে কনুই দিয়ে ধাক্কা দিল। এতে মিস্টার ড্যানিয়েল বিরক্ত হয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে ওর দিকে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড। অ্যাসিস্ট্যান্ট মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে সামনের দিকে তাকিয়ে বলল, স্যার, উই আর হেয়ার ফর এ মিটিং, ইউ মে হ্যাভ ফরগেটেন দ্যাট। মিস্টার ড্যানিয়েল সামনে ফিরে মায়ার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে হাসি মুখে বলল, মিস মায়া, কেমন আছো তুমি? ইউ লুক ভেরি বিউটিফুল ইন দিস ড্রেস। মায়া মুখে হাসি নিয়ে বলল, থ্যাঙ্কস মিস্টার ড্যানিয়েল। আবির মুখ জোড়ে করে হাসি ফুটিয়ে বলল, আসুন মিস্টার ড্যানিয়েল, আমাদের মিটিংয়ের জন্য দেরি হয়ে যাচ্ছে। মিস্টার ড্যানিয়েল, হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। মায়াকে ওনাকে সাইড দিলে উনি এগিয়ে গিয়ে সোফায় বসলেন। এদিকে অফিসের বাকি সবাই যে যার ডেস্কে ফিরে গেল। রুমে থাকলো শুধু উচ্চপদস্থ ব্যক্তিরা আর মায়ের একজন সহকারী তানিশা। তানিশাও একজন ডিজাইনার। মায়ের সাথে ভীষণ ভাব হয়ে গেছে তার। আরমান তানিশাকে বলেছিল মায়ের সহকারী হিসাবে থাকতে। তানিশার মায়াকে ভীষণ পছন্দ, তাই সেও নির্দ্বিধায় মেনে নিয়েছে আরমানের কথা। এই কদিনে তানিশা মায়াকে সব কাজে ভীষণভাবে হেল্প করেছে। আবির মিটিং রুমে দরজা বন্ধ করতে গেলে তখনই হুড়মুড় করে ঢুকে গেল দিশা। আবির এতে ভীষণ রেগে গেল। ও রাগ নিয়ে বলল, মিস দিশা, এটা কোন ধরনের অসভ্যতামি? সরি স্যার। আবির, মিস দিশা থাক এখানে, ওনাকে দরকার হতে পারে। এ কথায় আবির বিরক্ত হলেও দিশা ভীষণ খুশি হলো। এরপর সবাই যে যার মতো জায়গা নিয়ে সোফায় বসলো। আরমান মিস্টার ড্যানিয়েলের সোজাসুজি একদম সামনের একটা সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে বসলো। মিস্টার ড্যানিয়েলের সামনে একটা টেবিল, আর সেই টেবিলের উপরে অনেক ফুল ছড়ানো, আর ওই ফুলের উপরে রাখা দুটো ফাইল। মিস্টার ড্যানিয়েল একটা ফাইল তুলে নিয়ে হাসি মুখে উল্টাতে লাগলো, কিন্তু প্রথম পাতায় কিছুই নেই, পুরো সাদা। উনি আবার সবার দিকে তাকিয়ে পরের পাতা উল্টালেন, কিন্তু এই পাতাটাও সাদা, কিচ্ছু নেই। এরপর উনি আরও এক পাতা উল্টাতে দেখতে পান এটাও সাদা। এবার ওনার হাসি হাসি মুখ চুপসে গেল। উনি তাড়াহুড়ো করে অনেকগুলো পাতা উল্টালেন, কিন্তু দেখতে পেলেন সবগুলোই পাতা সাদা, কিচ্ছু নেই এতে। ওনার মুখের এমন পরিবর্তন দেখে সবাই ঘাবড়ে গেল। আর এদিকে মিস দিশা মনে মনে শয়তানির হাসি দিল। আরমানের মুখের ভাবের কোনো পরিবর্তন নেই, সবসময় যেমন থাকে তেমনই ভাবশূন্য। এরপর মিস্টার ড্যানিয়েল প্রথম ফাইলটা রেখে দ্বিতীয় ফাইলটা তুলে নিলেন এবং একইভাবে দেখতে লাগলেন, কিন্তু এই ফাইলও পুরোপুরি ফাঁকা, সাদা পাতা, কিচ্ছু নেই। এবার উনি রাগে উঠে দাঁড়িয়ে টেবিলের উপর ফাইল ছুঁড়ে মেলে চিল্লিয়ে বললেন, হোয়াট ইজ দিস, হোয়ার ইজ দ্য ডিজাইন। মিস্টার ড্যানিয়েলের এমন কথায় সবাই অবাক হয়ে গেল। আবির তাড়াতাড়ি এগিয়ে এসে ফাইল হাতে নিয়ে খুলে দেখতে লাগলো। ও দেখলো ফাইলে সত্যি কোনো ডিজাইন নেই। এতে আবির মায়ার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, মায়া, ডিজাইন কোথায়? এটা কোন ফাইল এনেছো তুমি? মায়া কি বলবে বুঝতে পারছে না। ও তো পুরো থমকে গেছে।
মায়া তাড়াতাড়ি এগিয়ে এসে আবিরের হাত থেকে ফাইল নিয়ে দেখলো কোনো ডিজাইন নেই। ও কাঁপা কাঁপা গলায় বলল, এটাতেই তো সব ডিজাইন ছিল ভাইয়া, এটাই তো সেই ফাইল, ডিজাইনগুলো কোথায় গেল? মিস্টার ড্যানিয়েল রেগে বলল, মজা করা হচ্ছে আমার সাথে নাকি ডেকে অপমান করছেন মিস্টার আরমান? ডিজাইন কোথায়? সবাই উঠে দাঁড়িয়ে গেলেও আরমান তখনও চুপচাপ নিজের সিঙ্গেল সোফায় বসে আছে। মায়া সহকারী তানিশা বলল, হ্যাঁ স্যার, ডিজাইন তো এই ফাইলেই ছিল। কাল অফিস থেকে বেরোনোর আগে আমি আর মায়া ম্যাম সব চেক করে বেরিয়েছিলাম, তখন তো সব ঠিকঠাকই ছিল। তাহলে ডিজাইনগুলো কোথায় গেল মিস তানিশা? আর তার বদলে সাদা পাতা কেন? মায়া বা সলসল চোখে তাকালো আরমানের দিকে। আরমানও তখন মায়ার চোখের দিকেই তাকিয়ে যেন বলতে চাইছে, কি মিস মায়া, কোথায় গেল তোমার ওভার কনফিডেন্স? মিস্টার ড্যানিয়েল বলছে, মিস্টার আরমান কি হচ্ছে এটা? আমার ডিজাইন কোথায়? সবাই যেন থমকে গেছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। আবির মিস্টার ড্যানিয়েলকে বোঝানোর চেষ্টা করে বলল, মিস্টার ড্যানিয়েল আপনি একটু শান্ত হন প্লিজ, আপনার সব ডিজাইন রেডি আছে। আর মায়া নিজে রেডি করেছে সব কিছু। ওর ফাইলের সাথে হয়তো এই ফাইলগুলো পাল্টাপাল্টি হয়ে গেছে কোনোভাবে। আপনি একটু বসুন প্লিজ, আমরা দেখছি। মায়া বলছে, হ্যাঁ মিস্টার ড্যানিয়েল, আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন, আমি নিজে আপনার সব ডিজাইন রেডি করেছি। আপনি আমাকে একটু সময় দিন, আমি এখনই নিয়ে আসছি আপনার ডিজাইন। মিস্টার ড্যানিয়েল একটু শান্ত হলো যেন। উনি মায়াকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে মিস মায়া, আমি আপনাকে 20 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে ডিজাইন আমার সামনে নিয়ে আসুন। মায়া বিনয়ী স্বরে বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার ড্যানিয়েল, আমি এক্ষুনি ডিজাইনের ফাইল আনার ব্যবস্থা করছি। এরপর মায়া আরমানের দিকে তাকিয়ে বলল, প্লিজ স্যার একটু আসুন না। আরমান মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে উঠে দাঁড়ালো। তারপর মিরাজকে উদ্দেশ্য করে বলল, মিরাজ, ওনাদেরকে ড্রিঙ্কস নাস্তা দেওয়ার ব্যবস্থা করো, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। ড্যাড তোমরা থাকো। আরমানের বাবাও মাথা নাড়িয়ে সম্মতি দিল। এরপর আরমান, মায়া, আবির, তানিশা বেরিয়ে গেল। ওরা প্রথমেই মায়ের কেবিনে গেল, তারপর পুরো তন্ন তন্ন করে গোটা কেবিন খুঁজলো মায়া আর তানিশা মিলে, কিন্তু কোথাও সেই ফাইল পেল না। আরমান তখনও নির্বাক, যেন কিচ্ছু হয়নি। ও চুপচাপ নিজের কেবিনে গিয়ে বসল। বাকিরাও গেল ওর পিছন পিছন। আবির বলল, এখন কি হবে? ওর ফাইল দুটোই বা কোথায়? তানিশা কিছুটা দ্বিধা নিয়ে বলল, স্যার কিছু মনে না করলে আমি একটা কথা বলি? হ্যাঁ বলো। আমার মনে হচ্ছে ফাইল দুটোকেও ইচ্ছে করেই সরিয়েছে, আর তার জায়গায় ওই একই রকম দেখতে ফাইল দুটো রেখে দিয়েছে। তা না হলে ওই ফাইল দুটো কোথা থেকে আসবে? মায়া বলছে, কিন্তু ফাইল দুটো আমি কাল রাতে আমার টেবিলে রেখে গেছিলাম, আর আমার কেবিন আমি নিজেই লক করেছিলাম, চাবিও আমার কাছেই ছিল। আবার আজ অফিসে এসে আমি নিজেই কেবিনের দরজা খুলেছি, তখনও তো সব ঠিকঠাকই ছিল। এরই মধ্যে ফাইলগুলো কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে ডিজাইনের ফাইলগুলো গেল কোথায়? ওই ফাইল দুটো একই রকম দেখতে, কিন্তু ওতে তো কোনো ডিজাইন নেই। আরমান গম্ভীর গলায় বলল, এখন এসব কথা বলে কি হবে মিস তানিশা? যদি ফাইল দুটো কেউ সরিয়েও থাকে তাহলে সেটাও মিস মায়ার দোষ। উনি এতটাই রেসপন্সিবল কী করে হতে পারলো? এরপর আরমান মাথা নিচু করে থাকা মায়ার দিকে তাকিয়ে বলল, কি মিস মায়া, কনফিডেন্স শেষ? পারলে না তো তুমি তোমার দায়িত্ব পালন করতে? শুধু দক্ষতা নয়, দায়িত্ববোধও দরকার, যাতে করা কাজটি যত্ন করে টিকিয়ে রাখা যায়। আবির মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। ও নিজেও জানে না এখন কি হবে। মায়া আরমানের কথার কোনো উত্তর দিল না। ও শুধু এগিয়ে এসে আরমানের সামনে দাঁড়িয়ে বলল, আপনার ওয়ারড্রপের চাবিটা একবার দিবেন প্লিজ? আরমান মায়ের এমন কথায় ভ্রু কুঁচকে তাকালো। আবির এতক্ষণ সোফায় মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসেছিল। মায়ার এমন কথায় ও মাথা তুলে মায়ার দিকে তাকালো। এদিকে মায়া তখনও আরমানের দিকে হাত পেতে দাঁড়িয়ে আছে। এটা দেখে আরমান এগিয়ে গেল ওর টেবিলে থাকা ড্রয়ারের কাছে। তারপর ওয়ারড্রপের চাবি ওখান থেকে বের করে মায়ার হাতে দিল চুপচাপ। আরমানও দেখতে চায় মায়া কি করতে পারে। এদিকে মায়া ওয়ারড্রপের দিকে এগিয়ে গিয়ে ওয়ারড্রপের লক খুলে দুটো ফাইল বের করলো, আর তার সাথে একটি ছোট বক্সও। ওগুলো বের করে ওয়ারড্রপের আবারও লক করে আরমানের সামনে এসে ফাইল এগিয়ে দিয়ে বলল, এই নিন ডিজাইনের আসল ফাইল। আর আমি আমার কেবিনের টেবিলে যেটা অযত্নে রেখে গেছিলাম সেটা ছিল এই ফাইলের কপি। এই ফাইলগুলোতে আসল ডিজাইনগুলো আছে, আর যে ফাইল দুটো হারিয়ে গেছে সেইগুলোতে এই আসল ডিজাইনের কপিগুলো ছিল। আমি আসল ফাইলের সাথে কপিও রেডি করেছিলাম যদি কোনো অসুবিধা হয় এটা ভেবেই, কিন্তু ভাবতে পারিনি এভাবে কাজে লেগে যাবে। আবির তাড়াতাড়ি উঠে এসে মায়ের হাত থেকে ফাইলগুলো নিয়ে খুলে দেখতে শুরু করলো। হ্যাঁ, এতে সব ডিজাইন আছে। আবির তো খুশিতে লাফিয়ে উঠল। ওহ থ্যাঙ্কস গড, এ তো সব ডিজাইন এখানে আছে। ওরে আল্লাহ, কী যে বলবো আমি খুঁজে পাচ্ছি না। এতক্ষণ মনে হচ্ছিল আমার প্রাণটাই বেরিয়ে গেছে।
আরমানও ভীষণ অবাক হলো। ও নিজেও আবিরের থেকে ফাইল নিয়ে দেখতে শুরু করলো। হ্যাঁ, এই তো সব ডিজাইনই ঠিকঠাক আছে। আরমান নিজেও একটা জটকা খেলো যেন। ও সত্যিই ভাবতে পারেনি মায়া এতটা বুদ্ধিমতী। আসলে এই ফাইল দুটো আমি কালকে ফেরার আগে আপনার কেবিনে এসে রেখে গিয়েছিলাম। আপনি তখন ছিলেন না, হয়তো ওয়াশরুমে গিয়েছিলেন। এদিকে আমার দেরি হয়ে গিয়েছিল বলে আপনাকে না জানিয়ে ফাইল দুটো ওয়ারড্রপে রেখে চলে গিয়েছিলাম। এরপর মায়া ধীরে ধীরে এগিয়ে গেল আবিরের কাছে। ওর হাতে থাকা বক্সটা খুলে ভিতর থেকে একটা ছোট মেমোরি কার্ড বের করলো। আবিরের দিকে কার্ডটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া এটা নিন। মিটিং রুমে যে প্রজেক্টরটা আছে ওখানে লাগিয়ে দিবেন। কিছু ভিডিও রেডি করেছি এই মেমোরি কার্ডে। এক একটা ক্যাটাগরির ড্রেস আলাদা করে ভিডিও বানিয়েছি। সব একসাথে দেখাতে সুবিধা হবে। আরমান আর আবির মায়ের কাজ দেখে অবাক হয়ে গেল। মায়া এমন কিছু করবে ওরা কল্পনাও করেনি। আরমান তো নিজের কাছে নিজেই ভুল প্রমাণিত হলো, কিন্তু তাতেও তার খারাপ লাগছে না, বরং সে ভীষণ খুশি। ও কখনো ভাবেনি মায়া এমন কিছু করতে পারে। সত্যি মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে, আর সেটা ওর কাজের মধ্যেই প্রমাণ করে দিল। এরপর আবির বলল, আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে, মিস্টার ড্যানিয়েল অপেক্ষা করছে আমাদের জন্য। এরপর আরমান ফাইল দুটো মায়ের হাতে নিয়ে বেরিয়ে গেল। পিছু পিছু ওরা তিনজনও গেল। আরমান প্রথমে গিয়ে নিজের জন্য বরাদ্দকৃত সোফায় গিয়ে বসল। তারপর মায়ের রুমে প্রবেশ করলো। মায়াকে ঢুকতে দেখে মিস্টার ড্যানিয়েল বলে উঠলেন, মিস মায়া, কোথায় আমার ডিজাইন? মায়া হাসি মুখে হাতে ফাইল নিয়ে এগিয়ে গিয়ে মিস্টার ড্যানিয়েলের সামনে রাখল। এই নিন আপনার ডিজাইন, এতে সব আছে দেখুন। বলেই মায়া নিজের জায়গায় বসল। এদিকে মিস্টার ড্যানিয়েল একবার সবার দিকে তাকিয়ে নিয়ে ফাইল হাতে তুলে নিল। এরপর উল্টে দেখতে শুরু করলো। প্রথম পাতা উল্টাতে মিস্টার ড্যানিয়েলের রাগে রাগে মুখটা খুশিতে চকচক করে উঠল। এদিকে মিস্টার ড্যানিয়েলের মুখের এমন রিয়াকশন দেখে ওই রুমে থাকা সবাই স্বস্তির শ্বাস ছাড়ল, শুধু আরমান ও মিস দিশা বাদে। আরমান সব সময়ের মতোই ভাবশূন্য হয়ে বসে আছে। এদিকে মিস দিশার খুশি খুশি মুখটা চুপসে গেছে মিস্টার ড্যানিয়েলের খুশিতে চকচক করা মুখটা দেখে। দিশা যেন অনেক বড় একটা ঝটকা খেয়েছে। দিশা বুঝতে পারছে না এটা কি হলো, সবটা যেন ওর মাথার উপর দিকে যাচ্ছে। ওর এত সুন্দর করে পরিকল্পনা পুরাটাই বেচতে গেল, এটা যেন কিছুতেই মানতে পারছে না। ও কিছুটা মাথা উঁচু করে ডিজাইনগুলো দেখার চেষ্টা করলো। দেখলো সেই একই ডিজাইনগুলো আছে। এটা কিভাবে কি হলো কিছুতেই বুঝতে পারছে না। আরমান মিস দিশাকে এমন করতে দেখে গম্ভীর গলায় বলল, কি হলো মিস দিশা, কোনো প্রবলেম? দিশা জোর করে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, না না স্যার, নো প্রবলেম, আমি একটু আসছি। বলে দিশার এক মুহূর্ত ওখানে থাকলো না, উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেল মিটিং রুম থেকে। দিশাকে এভাবে বেরিয়ে যেতে দেখে সবাই কিছুটা অবাক হলেও কেউ কোনো পাত্তা দিল না। কিন্তু আরমান একটা বাঁকা হাসি দিল। তারপর ফোনে কি যেন টাইপ করে মেসেজ দিল মিরাজের নাম্বারে। মিরাজ মেসেজের টোন শুনে ফোন অন করে দেখলো তার সামনে বসে থাকা স্যারের মেসেজ। মিরাজ মুখ তুলে তাকালো তার স্যারের দিকে। আরমানও তাকিয়েছিল ওর দিকে। এরপর মিরাজ এক্সকিউজ মি বলে নিজেও বেরিয়ে গেল মিটিং রুম থেকে। আর এদিকে মিস্টার ড্যানিয়েল এক মনে ডিজাইন দেখতে ব্যস্ত। উনি একটা ফাইল শেষ করতেই হাঁপিয়ে উঠলেন যেন। উনি বললেন, মিস মায়া, কি ডিজাইন বানিয়েছেন, জাস্ট অসাধারণ, কিচ্ছু বলার নেই। আরে এখনও বাকি আছে তো, আপনি 100 ডিজাইন রেডি করতে বলেছিলেন আর মিস মায়া 200 ডিজাইন রেডি করেছে, ওগুলো একটু দেখুন। মিস্টার ড্যানিয়েল বলল, আরও ডিজাইন আছে? আবির এগিয়ে এসে অন্য ফাইলটা দেখালো। হ্যাঁ, এটাতেও আছে। দাঁড়ান, আপনাকে আর কষ্ট করে খুলে দেখতে হবে না, এতে আপনার হাতে ব্যথা করতে পারে, একটু ওয়েট করুন। বলে আবির এগিয়ে গিয়ে মায়ার দেওয়া মেমোরি কার্ডটি প্রজেক্টরে সংযুক্ত করলো। প্রথমেই বড় টিভির স্ক্রিনে বেশি উঠল আরমানের কোম্পানির লোগো। তার ঠিক পরেই একে একে বেশি উঠতে লাগলো মায়ার বানানো নানান ডিজাইন। রুমের সমস্ত জানালার পর্দা টেনে দেওয়া, চারপাশে নেমে এসেছে এক ধরনের মৃদু অন্ধকার। পুরো রুমে রং বেরঙের মৃদু আলো, তার সঙ্গে বাজছে হালকা সফট মিউজিক, শান্ত অনুভবী। ঘরটা আগে থেকেই সাজানো ছিল অত্যন্ত যত্নে, খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে। টিভির স্ক্রিনে মায়ার একের পর এক সৃষ্টিশীল ডিজাইন বেশি উঠছে। এভাবে যে কতক্ষণ সময় কেটে গেল কেউ টেরই পেল না। সবাই যেন একটা ঘোরের মধ্যে থেকে টিভির স্ক্রিনে তাকিয়েছিল। ডিজাইন শেষ হতে সবাই ঘোর থেকে বেরিয়ে এলো যেন। মিস্টার ড্যানিয়েল উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলেন। আর ওনার দেখা দেখে বাকি সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। আরমান নিজেও মুগ্ধ মায়ার ডিজাইনগুলো দেখে। যদিও ডিজাইনগুলো আগে দেখেছে, নিজেও গম্ভীর মুখ নিয়ে উঠে দাঁড়ালো চুপচাপ। এদিকে সকলকে মায়ের কাজে ভীষণ প্রশংসা করল। আরমানের বাবা চাচা মায়ের মাথায় হাত বুলিয়ে আদর ও দোয়া দিলেন। মায়া যেন এভাবে আরও এগিয়ে যায়।
আর এদিকে তো মিস্টার ড্যানিয়েল প্রশংসায় পঞ্চমুখ। অনুযায়ী অনুযায়ী ডিলের কথা হয়েছিল তার থেকেও ডাবল অর্ডার দিলেন। এটা শুনে রুমে থাকা সবাই অবাক, সেই সাথে খুশিও হলো। আরমান মিরাজকে উদ্দেশ্য করে বলল, মিরাজ, ডিলের পেপারগুলো নিয়ে এসো। মিরাজ পেপারগুলো এনে দেয়। ডিল সাইন করার পরপরই আবির খুশিতে জড়িয়ে ধরে আরমানকে। কংগ্রেচুলেশনস ব্রো। এরপর মিস্টার ড্যানিয়েল বলে উঠলেন, আচ্ছা, আজকে আজকে মিস মায়ের হাতে রান্না খেতে পারবো না? আবির তাড়াতাড়ি মিস্টার ড্যানিয়েলের দিকে তাকিয়ে এগিয়ে এসে বলল, অবশ্যই খেতে পারবেন মিস মায়ার হাতে রান্না। আপনি জানেন মিস মায়া আপনার জন্য সেই ভোরবেলা উঠে এত এত রান্না করেছে। আবিরের বলা কথা শুনে আরমান কটমট করে তাকালো আবিরের দিকে, কিন্তু আবির সেদিকে কোনো পাত্তা দিল না। এদিকে আরমান খুব ভালোই বুঝতে পেরেছে বছর 32-এর মিস্টার ড্যানিয়েল মায়ায় পড়ে গেছে। আর কেন জানি এটা তার একদমই সহ্য হচ্ছে না। কি দরকার ছিল মায়ের এত রান্না করার? ও তো একজন ডিজাইনার হল, তাহলে ডিজাইনার থেকে রাঁধুনি হতে যাচ্ছে কেন? শুধুমাত্র এই ডিলটার জন্য আরমান মিস্টার ড্যানিয়েলকে সহ্য করছে। ওনার জায়গায় অন্য কেউ থাকলে আরমান তাকে এই অফিস থেকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দিত। কেন এইভাবে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবেন উনি? যতই হোক মায়া ওর একজন কর্মচারী, তাই ও কিছুতেই এটা সহ্য করতে পারছে না। আরমান জেলাস ফিল করছে, কিন্তু ও সেটা মানতে নারাজ। তাই ও নিজেই নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে যে মায়া ওর কর্মচারী, তাই ওর রাগ হচ্ছে। মিস্টার ড্যানিয়েল বলছে, ও তাই নাকি? তাহলে প্লিজ চলুন, আগে লাঞ্চটা সেরে নিই। আবির বিড়বিড় করে বলল, হ্যাঁ, আপনি আগে হাগু করে আসুন, তারপর লাঞ্চ করবেন। পাশেই তানিশা মায়া দাঁড়িয়েছিল। আবিরের এমন কথায় মায়া মুখ টিপে হাসলো, আর তানিশা তো জোরেই হেসে দিল। মিস্টার ড্যানিয়েল বলছে, কিছু বললেন? আর তোমরা এভাবে হাসছো কেন? আবির দাঁত দেখিয়ে বলল, আমি বলছি আমারও পেটে ছুঁচু করছে, ইঁদুর সব দৌড়াচ্ছে, খিদে তো। ওরা হাসছে। হ্যাঁ আচ্ছা। মায়া মিস্টার ড্যানিয়েলের উদ্দেশ্যে বলল, আচ্ছা স্যার, আপনি এত ভালো বাংলা কিভাবে বলতে পারেন? মিস্টার ড্যানিয়েল হাসি মুখে বলল, আসলে বাংলা ভাষা আমার খুব ভালো লাগে, তাই বাংলা শিখেছি। আর যেহেতু বিজনেস করি, তাই সব দেশের ভাষা একটু একটু জানা আছে। আর আমার ইচ্ছা আছে তোমার মতো একটা বাঙালি মেয়েকে ম্যারেজ করব। তিশা কিছুতেই নিজের হাসি আটকে রাখতে পারছে না, তাই ও ওখান থেকে সরে গেল। মুখ টিপে টিপে হাসছে। আরমান এদিকে রাগে কটমট করছে। আবির বিড়বিড় করে বলল, হ্যাঁ বেটা, সে তো ভালোই বুঝতে পারছি। তোমার মতো না বলে তোমাকে বিয়ে করতে চাই বলে ফেলো না। আবির মুখ জোর করে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আরে চলুন, অনেক হয়েছে গল্প, এবার খাওয়া দাওয়া সেরে নিই। মিস্টার ড্যানিয়েল বলছে, হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, আমি তো মায়ার হাতে রান্না খাওয়ার জন্য ওয়েট করেই আছে। হ্যাঁ তো চলুন, বলে আবির সকলকে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। আর এতেই সফলও হলো। সবাই একে একে বেরিয়ে গেলে মায়াও পিছু পিছু বেরোতে গেল। কিন্তু তখনই ওর কানে ভেসে এলো একটা গম্ভীর আওয়াজ, দাঁড়াও মিস মায়া, কিছু কথা আছে তোমার সাথে। মায়া পিছনে ঘুরে হাসি মুখে বলল, বলুন স্যার। আরমান বলছে, সবাই আমাকে কংগ্রেচুলেশনস জানালেও এই ডিলটা তোমার জন্যই পাওয়া সম্ভব হয়েছে, তাই থ্যাঙ্কস। এর জন্য কী চাও বলো? আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। মায়া হাসি মুখে বলল, আমার কিচ্ছু চাই না স্যার, আমাকে আমার কাজের জন্য মাইনে দেওয়া হবে, তাই আমার কাছে কেউ ঋণী নয়। আর আমি আমার কাজ করেছি শুধুমাত্র, তাই এই নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। আরমান কিছুটা গম্ভীর গলাতেই বলল, তুমি তো দেখছি বেশ চালাক। মায়া আবারও মুচকি হেসে বলল, একটু চালাক না হলে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো না স্যার, তাই একটু চালাক হওয়া অবশ্যই দরকার। আর আমাকে সবাই বোকাশোকা ভাবলেও আমি অতটাও বোকা নই। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। মায়া একটু আরমানের কাছে এগিয়ে এসে বলল, আচ্ছা স্যার, আপনি আগে থেকেই জানতেন তাই না যে ফাইলটা ওখান থেকে সরানো হয়েছে? আরমান বাঁকা হাসি দিয়ে বলল, তুমি ভাবলে কি করে? এই আরমান শাহরিয়ারের অফিসে আরমানের পিছনে কিছু হবে আর আরমান সেটা জানতে পারবে না? মায়া হতাশ গলায় বলল, তাহলে আপনি আমাকে আগেই জানালেন না কেন? তাহলে তো এতটা হয়রানি হতে হতো না। আরমান মায়ের দিকে আরও কিছুটা এগিয়ে এসে বলল, তুমি প্রথমেই তোমার আসল ফাইল বের করলে না কেন? তাহলে তো এত হয়রানি হতে হতো না। এখন ওরা দুজন একদম এক হাত দূরত্বে সামনাসামনি দাঁড়িয়ে আছে। ওরা দুজন ছাড়া এই রুমে আর কোনো প্রাণী নেই। এখনও হালকা আওয়াজে গান চলছে। কিভাবে যেন হঠাৎ করে গানটা রোমান্টিক হয়ে গেছে। আর মিটিং রুমের দরজাটাও বন্ধ। আর এটা কারোর কাজ না, একমাত্র আবির ছাড়া। ও মিটিং রুম থেকে বেরিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে গেছে। আরমান মায়া চোখের দিকে তাকিয়ে আছে। মায়া বলল, ওই কফি ফাইলটা কিন্তু আমারই কষ্ট করে বানানো ছিল,
তাই ওটাও তো সিকিউরিটির পরেও গায়েব হয়ে যাবে ভাবতে পারিনি। কিন্তু আপনি সব কিছু জেনেও চুপ কেন থাকলেন? আরমান মায়া চোখের দিকে তাকিয়ে থেকে বলল, আমিও দেখতে চেয়েছিলাম এমন পরিস্থিতিতে তুমি কি করো। আর কিছুটা রাগও ছিল তোমার উপরে। ভেবেছিলেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি, তাই তো? দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করেছি আমি, তাই না? আরমান এই কথার কোনো উত্তর দিল না। মায়া আবারও আরমানের চোখে চোখ রেখে বলল, আমি জানতে চাই স্যার, ফাইল দুটো কে সরিয়েছে? আরমান মায়ের এই কথা ঠিক মতো পাত্তা না দিয়ে এগিয়ে গেল সোফার সামনে থাকা টেবিলের দিকে। ওখান থেকে ওর ফোনটা হাতে নিতে নিতে বলল, খুব শীঘ্রই জানতে পারবে সেটা। মায়া অদৃশ্য হয়ে আরমানের দিকে কিছুটা এগিয়ে এসে বলল, না, আমি এক্ষুনি জানতে চাই। আরমান মোবাইল নিয়ে মায়ের দিকে ঘুরতে দুজনের শরীর সুই সুই অবস্থা, কিন্তু এতেও মায়ের কোনো হেলদোল নেই। ওর এখন কি হচ্ছে, কোথায় আছে সেদিকে কোনো খেয়াল নেই। ওর মাথায় এখন জেদ চেপেছে, ও জানতে চাই ওর এত কষ্ট করে রেডি করা ফাইল কে সরিয়েছে। আরমান গম্ভীর গলায় বলল, বললাম তো খুব শীঘ্রই সেটা জানতে পারবে। আর শোনো, তুমি না একদম ওই ড্যানিয়েলের সাথে হেসে হেসে কথা বলবে না। আমি চাই না কেউ আমার ক্লায়েন্টকে নিজের দিকে আকৃষ্ট করুক, তাই মিস্টার ড্যানিয়েলের থেকে দূরে থাকবে। মায়ার রাগে জেদে চিল্লিয়ে উঠল, বেশ করেছি ওনার সাথে হেসে হেসে কথা বলেছি, আরও বলবো। আমি কার সাথে হেসে হেসে কথা বলবো আর না বলবো, এটা আপনি বলার কে? মায়ার এমন কথায় আরমান মায়ার কোমর পেঁচিয়ে ধরে একটানে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে তারপর এক হাত মায়ার থুতনি চেপে ধরে মায়ার মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে রাগে হিসিয়ে বলল, বলে যেও না তুমি আমার 1 মাসের কেনা সম্পত্তি। কথা ছিল এই 1 মাস তোমায় আমি যা বলবো তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু না, তুমি তো আমার কথার অবাধ্য হচ্ছ। এটা তো মানা যায় না মিস মায়া তালুকদার। তোমায় আমি 1 মাসের জন্য কিনে নিয়েছি, সেটা বলে গেলে চলবে? হ্যাঁ, এই 1 মাস যদি আমি তোমায় আমার বিছানায় উঠতে বলি সেটাও করতে হবে তোমাকে, মিস মায়া তালুকদার। এদিকে আরমানের হাতের নখের কোমরে চেপে বসায় জায়গাটা বিড়বিড় করে জ্বলে উঠল। অন্যদিকে আবার এক হাত দিয়ে এমনভাবে জোরে চিবুক ধরেছে যে মায়ার মুখে দাঁত নরম চামড়ায় বসে গিয়ে রক্ত বেরিয়ে এলো। সেই নোনতা তরলের স্বাদ খুব ভালোভাবে অনুভব করতে পারল মায়া। ব্যথার তীব্রতায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ওর। তবুও নির্দয় আরমান একবারের জন্য হাত সরালো না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমার নিষ্ঠুর ভালোবাসা, লিখেছেন সালমা খাতুন। এটা গল্পের ৪র্থ পর্ব। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।